আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ। স্ক্রিনে কোনো সমস্যা নাই, হ্যাঁ, ভিজিবল আছে? ঠিক আছে। ওকে। তো আমরা আগের ক্লাসে ম্যাগনেটিজম পার্টটা শুরু করেছিলাম। ম্যাগনেটিজমের ফার্স্ট ক্লাস হয়েছিল। আচ্ছা, সেখানে আমরা টর্ক পর্যন্ত করেছিলাম, তাই না? কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করেছিলাম। আশা করছি ক্লাস করেছিস তোরা ওটা। আচ্ছা, আজকে সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা আর্থ ম্যাগনেটিজমের আগে পর্যন্ত করব। জিও ম্যাগনেটিজম বা আর্থের যে ম্যাগনেটিজম, সেই পার্টটাকে বাদ রেখে বাকি যতটুকু আছে এই চ্যাপ্টারে সেটাকে কমপ্লিট করব। আচ্ছা দেখ, টর্ক অন বার ম্যাগনেট ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা বার ম্যাগনেটকে রাখা আছে। সেই বার ম্যাগনেটের উপর টর্ক কাজ করবে। কেন টর্ক কাজ করবে, কিভাবে কাজ করবে, সেগুলো এক্সপ্লেন করবো। তো সেই টর্কের রাশিমালাটা আমরা এখানে ডিরাইভ করবো। ওকে। প্রথমত একটা বার ম্যাগনেট তুই দেখতেই পাচ্ছিস ছবিতে। আমি যদি এই বার ম্যাগনেটের ডাইরেকশন তোকে জিজ্ঞাসা করি, তাহলে তুই বলবি যে ফ্রম সাউথ টু নর্থ। ফ্রম সাউথ টু নর্থ, এটাই তো ছিল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, তার ডাইরেকশন। মানে এখানে ম্যাগনেটের ডাইরেকশন। ওকে। সাপোজ এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং তার ডাইরেকশন হচ্ছে এই দিকটা। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? ইউনিফর্ম মানে পুরো এরিয়াতে ম্যাগনেটিক ফিল্ড কনস্ট্যান্ট আছে, ইউনিফর্ম আছে। তো এই ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আমি একটা ম্যাগনেটকে রেখেছি, এবং সেই ম্যাগনেটটা তুই দেখতে পাচ্ছিস কিছু একটা অ্যাঙ্গেল করে আছে, অ্যান্ড দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা উইথ বি ভেক্টর। ভেক্টর বি এর সাথে ম্যাগনেটিক ফিল্ডের সাথে একটা ম্যাগনেট কত অ্যাঙ্গেল করে আছে? থিটা অ্যাঙ্গেল করে আছে। ওকে। পুরোটাই তোরা রিলেট করতে পারবি ওই ইলেকট্রিসিটির সাথে। ইলেকট্রিসিটিতে আমরা যা করেছিলাম সেম জিনিস এখানেও করবো, ওই ক্যালকুলেশনই চলবে। তো দেখ, যদি আমি বার ম্যাগনেটটার ম্যাগনেট ম্যাগনেটিক মোমেন্ট যেটা আর কি, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সেটাকে যদি আমি এম ভেক্টর দ্বারা ডিনোট করি, তাহলে এম ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ওকে, আমি একটুখানি লিখেই দিই যে এম ভেক্টরটা কি। এম ভেক্টরটা হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। অ্যান্ড বি ভেক্টর, এটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন বলতে পারিস, ম্যাগনেটিক ভেক্টর বলতে পারিস, ম্যাগনেটিক ফিল্ড বলতে পারিস। ম্যাগনেটিক ফিল্ড। ওকে। অ্যান্ড থিটা অ্যাঙ্গেল বিটুইন এম অ্যান্ড বি। আশা করি বুঝতে পেরে গেছিস এতটুকু। ওকে। এবার তুই দেখবি যে এই যে বার ম্যাগনেটটা আছে, অ্যাকচুয়ালি এন আছে এবং এস পোল আছে, দুটো পোল আছে। এই দুটো পোলের উপর কিন্তু ফোর্স অ্যাপ্লাই হবে। কি ফোর্স অ্যাপ্লাই হবে? ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে। এখানে যে নর্থ পোলটা আছে, যার পোল স্ট্রেংথ হচ্ছে স্মল এম, ধরে নিচ্ছি, তাহলে তার উপর একটা ফোর্স কাজ করবে, এবং সেই ফোর্সটা কোন ডাইরেকশনে কাজ করবে? ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে কাজ করবে। যেদিকে ম্যাগনেটিক ফিল্ড সেদিকে কাজ করবে। মনে পড়ছে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল। পজিটিভ চার্জের উপর যে ফোর্স কাজ করছিল সেটা তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনে ছিল। সেম জিনিস এখানে নর্থ পোলের উপর একটা ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে, এন্ড দ্যাট ফোর্স কোন কোন দিকে ডাইরেক্টেড হবে বল? ডাইরেক্টেড হবে বি ভেক্টরের দিকে। ওকে। সিমিলারলি এস, এখানেও একটা পোল আছে, পোল স্ট্রেংথ আছে এম, তাই তো? এবং এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে সেই ফোর্সটা কোন দিকে হবে? এই দিকে অ্যাপ্লাই হবে, অপোজিট টু ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডের উল্টো দিকে, যেহেতু এটা মাইনাস এ, উল্টো দিকে একটা ফোর্স অ্যাপ্লাই হবে। এবং দুটো ফোর্সের মান সমান হবে। ম্যাগনিটিউডের দিক থেকে দুটো ফোর্সের মান সমান হবে। ডাইরেকশন অপোজিট আছে, তবে দুটো ফোর্সের মান ম্যাগনিটিউডের দিক থেকে সেম। এবং তুই বুঝতে পারছিস যে একটা অবজেক্টের উপর, অর্থাৎ একটা বার ম্যাগনেটের উপর, এই একটা বার ম্যাগনেটের উপর দুটো ফোর্স কাজ করছে, এবং দুটো আলাদা পয়েন্টে কাজ করছে, আলাদা লাইনে কাজ করছে। তাহলে এইরকম কেসে আমি যদি ট্রান্সলেশনাল মোশন দেখতে যাই, ট্রান্সলেশনাল মোশন মিন রৈখিক গতি। তো রৈখিক গতি দেখতে গেলে আমাকে দেখতে হবে নেট ফোর্স কত আছে। তুই দেখতে পাচ্ছিস নেট ফোর্স নেই, এফ মাইনাস এফ জিরো, দের ইজ নো নেট ফোর্স। তাহলে কোনো ট্রান্সলেশনাল মোশন হবে? অবভিয়াসলি নট। বার ম্যাগনেটটা কোনো দিকেই মুভ করবে না, না আগে না পিছে। কিন্তু কিন্তু এর উপর একটা রোটেশনাল মোশন থাকবে। রোটেশনাল ইকুইলিব্রিয়ামে আসছে না, রোটেশনাল মোশন থাকছে। কেন রোটেশনাল মোশন থাকবে? তার কারণ একটা অবজেক্টের উপর দুটো আলাদা পয়েন্টে যদি দুটো একই রকম একই মানের ফোর্স কাজ করে, তবে তার উপর একটা ঘূর্ণন সৃষ্টি হয়ে যায়, একটা টর্ক কাজ করে। আগেও পড়েছি আমরা ক্লাস 11-এর পার্ট এটা। ওকে। তাহলে এর উপরে যে টর্কটা কাজ করবে,
এর উপরে যে টর্কটা কাজ করবে সেই টর্কের রাশিমালা আমরা এখানে ডিরাইভ করব। টর্ক, সেই টর্কের রাশিমালা আমরা এখানে ডিরাইভ করব। ঠিক আছে। আচ্ছা, ডিরাইভ করবো না, অ্যাকচুয়ালি ডিরাইভ করবো না, আমি জাস্ট ভ্যালু লিখবো। ডেরিভেশন পার্টটাতে আমরা যাচ্ছি না, কোনো দরকার নেই ডেরিভেশন পার্টে যাওয়ার। ডেরিভেশন দিয়ে আজ পর্যন্ত কোনো প্রবলেম আসেনি, আসবেও না। তো টর্ক যেটা, যাকে আমরা টাও বলছি, টাও দ্বারা ডিনোট করছি, তো সেই টর্কটাকে আমি লিখতে পারি এম বি সাইন থিটা। টর্ক টাও ইকুয়াল টু আমি লিখতে পারি এম বি সাইন থিটা। ওকে, টর্ককে আমি কি লিখতে পারি, টর্ক টাও ইকুয়াল টু এম বি সাইন থিটা। আচ্ছা, রিলেট করবি কিভাবে রিলেট করবি? ওই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে আমরা পড়েছিলাম পি ইকুয়াল টু, সরি, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছিলাম টাও ইকুয়াল টু পিই সাইন থিটা। ইলেকট্রিসিটিতে আমরা পড়েছিলাম টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা, ইলেকট্রোস্ট্যাটিকে। তো তার সাথে রিলেট করে তুই বলতে বলতে পারছিস সেখানেও এম বি সাইন থিটা। ইলেকট্রিক ফিল্ডের জায়গায় ম্যাগনেটিক ফিল্ড, থিটার জায়গায় থিটা, এবং পি যেটা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ছিল তার জায়গাতে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এম। ওকে, কোনো কোনো বইতে তুই এখানে এম এর পরিবর্তে পি এম পেয়ে যেতে পারিস, পি এম বি সাইন থিটা, ঘাবড়াবি না, একই জিনিস, এরকমও লেখা যেতে পারে। তো এই হচ্ছে টর্কের রাশিমালা, আশা করছি ক্লিয়ার। এবার এই টর্কে যদি আমি ভেক্টর ফর্মে লিখতে যাই, টাও ভেক্টর, তাহলে তুই এরকম ভাবে লিখবি এম ক্রস বি। বি ক্রস এম নয় কিন্তু, এম ক্রস বি, বি ক্রস এম নয়, এম ক্রস বি। ওকে, তো এইভাবে আমরা ভেক্টরিক্যালি এটাকে আমরা লিখে থাকি। হলো, এই হচ্ছে টর্কের রাশিমালা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে, এরপরে আছে পোটেনশিয়াল এনার্জি। আমরা এখানে টর্ক বের করলাম, সেম ভাবে আমরা এখন কি করব, পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড আউট করব। এই ছবিটাকে আমি আর একবার ক্রপ করে নিই। এইটা হচ্ছে বার ম্যাগনেট, এই গ্রিন কালারটা হচ্ছে বার ম্যাগনেট। ঠিক আছে, এটা নর্থ পোল আর এটা সাউথ পোল। চল, এবার পোটেনশিয়াল এনার্জি যদি বের করতে হয়, এই ম্যাগনেটিক ডাইপোল যেটা আমি দেখিয়েছি সেই ডাইপোলটার পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি মানে কি? পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে তাকে ইকুইলিব্রিয়াম স্টেট থেকে যদি আমি সরিয়ে দিই, তাহলে তাকে সরানোর জন্য কিছুটা ওয়ার্ক আমাকে করতে হয়। তুই ধর চুপচাপ বসে আছিস, বসে আবার ক্লাস দেখছিস। এবার তোকে যদি আমি তুলে নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় বসাতে চাই, তার মানে তোর ইকুইলিব্রিয়াম স্টেটটাকে আমি চেঞ্জ করছি। এবার যখন ইকুইলিব্রিয়াম স্টেটটাকে আমি চেঞ্জ করবো, তার মানে আমাকে কিছুটা ওয়ার্ক ডান করতে হবে। এবার আমি যে ওয়ার্ক ডানটা করলাম, অর্থাৎ এনার্জিটা যে লস করলাম, সেই এনার্জিটা গেল কোথায়? সেই এনার্জিটা তোর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে গেল। সেম ঘটনাটা এখানে হবে। এই যে ডাইপোলটা তুই দেখতে পাচ্ছিস, এই যে গ্রিন কালার ডাইপোলটা দেখতে পাচ্ছিস, এন এস ডাইপোল, এই ডাইপোলটা, এই ডাইপোলটার উপর ফোর্স কাজ করে, ফোর্স কাজ করে কি করবে, একে সবসময় এইরকম ওরিয়েন্ট করার চেষ্টা করবে, অ্যালং বি ভেক্টর, এরকম ভাবে সাজানোর চেষ্টা করবে। কারণ এদিকে একটা ফোর্স কাজ করছে বি ভেক্টরের দিকে, তার উল্টো দিকে একটা ফোর্স কাজ করছে বি ভেক্টরের উল্টো দিকে। তো দুজন দুজনকে কি করবে, দুজন দুজনকে ফোর্স অ্যাপ্লাই করে স্ট্রেট করার চেষ্টা করবে। তাহলে এটা হচ্ছে তার ইকুইলিব্রিয়াম স্টেট। কিন্তু আমি কি করছি, একে যদি সরিয়ে এরকম করার চেষ্টা করি, থিটা অ্যাঙ্গেল যদি আমি চেঞ্জ করার চেষ্টা করি, থিটা অ্যাঙ্গেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমাকে কিছুটা ওয়ার্ক ডান করতে হবে। এবং সেই ওয়ার্ক ডানটা কি হবে, ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, এখানেও আমরা ওই ডেরিভেশন পার্টের মধ্যে যাব না, আমরা কি করব, ফর্মুলা মনে রাখবো। ফর্মুলা মনে রাখার ট্রিকও আমি তোদেরকে বলে দিচ্ছি, শুনে নে ভালো করে। যখন আমি পোটেনশিয়াল এনার্জির কথা বলবো, যখন আমি পোটেনশিয়াল এনার্জির কথা বলবো, তখন ফর্মুলাটা হবে ইউ ইকুয়াল টু এম বি কস থিটা মাইনাস এম বি কস থিটা। যখন আমি পোটেনশিয়াল এনার্জির কথা বলবো তখন কি হবে, মাইনাস এম বি কস থিটা। তোরা এটাই মনে রাখবি, এর বেশি আর কোনো লজিক খাটানোর কোনো দরকার নেই। জাস্ট এই ফর্মুলা মনে রাখ যে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু কি, মাইনাস এম বি সাইন থিটা। ঠিক আছে, ওকে, সরি সাইন থিটা বলছি, কস থিটা। যদি ভেক্টর ফর্মে লিখতে হয় তাহলে আমি কি লিখবো, ইউ ইকুয়াল টু মাইনাস এম ভেক্টর ডট বি ভেক্টর। দেখ ডিফারেন্স একটাই, এখানে কস আর ওইখানে সাইন, টর্কে সাইন, এখানে কস। ওকে, টর্ক এবং পোটেনশিয়াল এনার্জি এরা ইউনিট ওয়াইজ বা ডাইমেনশন ওয়াইজ কিন্তু সেম কোয়ান্টিটি। টর্ক, এনার্জি, ওয়ার্ক, এদের ডাইমেনশন সবার সেম। কারণ তুই দেখ, এখানে টর্কের জায়গায় যদি দেখিস এম ইন্টু বি পাচ্ছিস, টর্কে কি পাচ্ছিস, এম ইন্টু বি পাচ্ছিস, সাইন থিটার তো কোনো ডাইমেনশনই নেই। এখানে দেখ এম ইন্টু বি পাচ্ছিস, ডাইমেনশন ইউনিট এগুলো এগুলো অনুযায়ী কিন্তু সেম, ওই ইউনিট ডাইমেনশন মেজারমেন্টের টপিক হয়ে গেল একটা। ঠিক আছে, এমসিকিউ হতেই পারে। তো যাই হোক, আমি এখানে তাহলে পোটেনশিয়াল এনার্জিটা মনে রাখবো। এই ক্ষেত্রে ম্যাগনেটিক ম্যাগনেটিক মোমেন্টের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি কি হবে, এম ডট বি।
মাইনাস এম ডট বি। কিন্তু যদি তোকে ওয়ার্ক ডান জানতে চাই, কি জানতে চাই? ওয়ার্ক ডান। তোকে যদি প্রশ্ন করে ওয়ার্ক ডান বের করতে বলে, তাহলে তুই ফর্মুলা কি ইউজ করবি? ভালো করে শুনে নে। ফর্মুলা ইউজ করবি মাইনাস এম বি কস থিটা ছিল তো, তুই লিখবি কস থিটা 2 মাইনাস কস থিটা 1। মানে থিটা 1 অ্যাঙ্গেলে অলরেডি ছিল একটা বার ম্যাগনেট, সেটাকে আমি চেঞ্জ করে থিটা 2 অ্যাঙ্গেলে করেছি। তো লিমিট মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন করে এসেছে, লিমিট যদি আমি থিটা 1 থেকে থিটা 2 করি, তাহলে প্রথমে আপার লিমিট থিটা 2, তারপরে মাইনাস দিয়ে থিটা 1। সেই জিনিসটাই তুই দেখতে পাচ্ছিস, মাইনাস এম বি কস থিটা 2 মাইনাস কস থিটা 1। সামনে কিন্তু একটা মাইনাস রাখতেই হবে। আবার গুলিয়ে দিস না, যদি এরকম কখনো দেখে নিস যে এম বি কস থিটা 1 মাইনাস কস থিটা 2 দিয়ে তুই ঘাবড়ে গেলি যে এরকম তো শেখায়নি, তার তো অন্য কিছু শিখিয়েছিল। দুটো একই জিনিসই। তো আমি তোদেরকে বলবো তোরা এটা মনে রাখবি না, তোরা এটা মনে রাখবি মাইনাস সামনে, তাহলে আর ঝামেলা হবে না। পোটেনশিয়াল এনার্জিতেও মাইনাস, ওয়ার্ক ডানও মাইনাস। মাইনাস যদি সরে যাওয়ার দরকার হয়, অটোমেটিক ভ্যালু তুই বসাবি, অটোমেটিক মাইনাস সরে যাবে, তোকে এখানে হেডেক নিতে হবে না। ওকে, তাহলে আমরা কি করলাম? ওয়ার্ক ডানের রাশিমালা পড়লাম, আর পোটেনশিয়াল এনার্জি রাশিমালা পড়লাম, আর একটা কি করলাম? টর্কের রাশিমালা পড়লাম। ঠিক আছে, ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু এই ফর্মুলা দিয়েই হবে এই চ্যাপ্টারে। এই যে কটা ফর্মুলা আজকের ক্লাসে আমি করাচ্ছি, ম্যাক্সিমাম প্রবলেম এগুলো দিয়ে হবে, প্রিভিয়াস ইয়ারে দেখতেও পাবি। ওকে, আচ্ছা এখানে একটা বিষয় আমি বলে দিই, পোটেনশিয়াল এনার্জি যে বিষয়টা, এই যে পোটেনশিয়াল এনার্জি, যদি আমি কখনো যদি আমি কখনো থিটাকে 90 ডিগ্রি ধরে নিই, যদি আমি কখনো থিটাকে 90 ডিগ্রি ধরে নিই, তাহলে সেই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি ইউ ইকুয়াল টু কত হবে বলতো? বল দেখি একজন। যদি আমি এখানে থিটার জায়গায় 90 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে কত আসছে ইউটা বল? 0। ওকে, 0 আসছে। তার মানে এই সব জিনিসগুলো ছোটখাটো মনে রাখ, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি থাকে ম্যাগনেট এবং ম্যাগনেটিক ফিল্ড, এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থাকে, তাহলে কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, পোটেনশিয়াল এনার্জি 0। ওকে, আচ্ছা এবার এই পোটেনশিয়াল এনার্জির যে ব্যাপারটা, এটা কোথায় 0, কোথায় হাইয়েস্ট, কোথায় মিনিমাম, এটা ডিপেন্ড করে আমাদের উপর। কারণ পোটেনশিয়াল এনার্জিকে আমরা রেফারেন্স হিসেবে ধরে নিই। একটু গ্র্যাভিটেশন পার্টটাতে চলে যাই। গ্র্যাভিটেশনে যখন আমরা করেছিলাম বা করেছিস আগে, গ্র্যাভিটেশন মহাকর্ষ পড়েছিস, তখন পোটেনশিয়াল এনার্জি আমরা গ্রাউন্ড লেভেলকে পোটেনশিয়াল এনার্জি ধরে নিই, তাই না? এবার গ্রাউন্ড থেকে যত উপরে যাবো পোটেনশিয়াল এনার্জি বাড়ে, গ্রাউন্ড থেকে যত নিচে যাবো পোটেনশিয়াল এনার্জি কমে। তো আমরা গ্রাউন্ড লেভেলটাকে নিজেরা রেফারেন্স হিসেবে ধরে নিয়েছিলাম। তো এখানেও সেরকম, এখানে পোটেনশিয়াল এনার্জি 0 আমরা ধরে নিচ্ছি কখন? যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে। এই রেফারেন্স ধরে এই ফর্মুলাটা এসেছিল, মাইনাস এম বি কস থিটা, যে ডেরিভেশনটা আমি তোকে করাইনি। তাহলে তুই যাবি না এত কনসেপ্টের মধ্যে, তুই শুধু ফর্মুলা মনে রাখবি। তোর আর কোনো কাজে লাগবে না, তুই যদি যেই পরীক্ষায় বসিস, তবে তোর একটু ওই ডেরিভেশন পার্টটা দরকার আছে, আদারওয়াইজ দরকার নেই। ওকে, আচ্ছা যদি যদি আমি থিটার মানটাকে 0 ডিগ্রি করে দিই, থিটার মান যদি 0 ডিগ্রি করে দিই, তাহলে দেখ ইউ ইকুয়াল টু কি হয়ে যাবে? cos 0 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে মাইনাস এম বি। বুঝতে পেরেছিস? আচ্ছা, যদি আমি যদি আমি থিটার মানটাকে 180 ডিগ্রি বলে দিই, বল দেখি 180 ডিগ্রি বলে দিলে ইউ কি হবে? 180 ডিগ্রি বললে ইউ কি হবে বল? cos 180 ডিগ্রির মান কত? cos 180 ডিগ্রির মান মাইনাস হাফ, 1/2। cos 180 ডিগ্রির মান, সরি -1। cos 180 ডিগ্রির মান কত? -1। তো যদি -1 বসিয়ে দিই, তাহলে এই জায়গাটা শুধু এমবি হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি স্পেশাল কেস হিসেবে কেন করাচ্ছি, তোর যদি এটা মাথায় থাকে তাহলে ইজিলি করে নিতে পারবি, একটু তাড়াতাড়ি হয়ে যাবে প্রবলেমটা। যেমন দেখ, এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, তাই তো? এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, দুটো তীর চিহ্ন দিয়ে আমি প্রকাশ করলাম। এবার একটা ম্যাগনেট এইরকম ভাবে আছে, এটা হলো 1 নম্বর ম্যাগনেট। একটা ম্যাগনেট এইরকম ভাবে আছে, এটা হলো 2 নম্বর ম্যাগনেট। ঠিক আছে, আর একটা ম্যাগনেট এইরকম ভাবে আছে, এটা হলো 3 নম্বর ম্যাগনেট। তোর এক আর তিন একই রকম মনে হচ্ছে, আমি একে এস এন লিখে দিই এদিকে, আর তিনে লিখে দিয়ে হচ্ছে এস এন, এইভাবে। এবার বুঝতে পারছিস? ভালো করে দেখ, এই জায়গাটা জুম করে দিচ্ছি, দেখ এই জায়গাটা। এই যে 1 নম্বর যে ম্যাগনেটটা, সেখানে এস থেকে এন এর দিকে ম্যাগনেটের ডাইরেকশন, এবং সেটাই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। 2 নম্বরটা দেখ, 2 নম্বরটা এস এন যদি করে দিই, এটা এস এটা এন, তাহলে 2 নম্বরটাতে ম্যাগনেটিক ফিল্ড ওপরের দিকে হচ্ছে, সরি ম্যাগনেটিক মোমেন্ট ওপরের দিকে হচ্ছে, মানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। 3 নম্বরের ক্ষেত্রে দেখ, এস থেকে এন এর দিকে ডাইরেকশন,
তার মানে বি এর সাথে অ্যাঙ্গেল করছে কত, 180 ডিগ্রি। আশা করছি বুঝতে পারছিস। তো এই ভ্যালুগুলো যদি থাকে তাহলে তুই এখন এখান থেকে পোটেনশিয়াল এনার্জিটাকে ইজিলি বলতে পারবি। দেখ 90 ডিগ্রির জন্য পোটেনশিয়াল এনার্জি জিরো, মিনিমাম না কিন্তু, জিরো। ঠিক আছে, 0 ডিগ্রির জন্য পোটেনশিয়াল এনার্জি মিনিমাম কত সেটা, -mb, 0 ডিগ্রির জন্য। ঠিক আছে, এবং 180 ডিগ্রির জন্য দেখ এমবি সব থেকে বেশি, ম্যাক্সিমাম। অর্থাৎ একটা ম্যাগনেটকে এটা ছিল ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে ছিল, পুরোপুরি ঘুরিয়ে 180 ডিগ্রি যদি করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কত হবে এটা, পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে এমবি। ঠিক আছে, প্রথমে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে ছিল, ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনে থাকতে গেলে পোটেনশিয়াল এনার্জি -mb মিনিমাম। তারপরে ঘুরে 90 ডিগ্রিতে গেল, মানে জিরো হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। তারও একটু 90 ডিগ্রি ঘুরে গেল, মানে টোটাল 180 ডিগ্রি, তাহলে পোটেনশিয়াল এনার্জি হয়ে গেল ম্যাক্সিমাম, এবং সেটা হয়ে গেল এমবি। মাথায় থাকবে তো, ফর্মুলা ছাড়াও এটা তুই বলে দিতে পারবি। ওকে, নেক্সট পার্ট। নেক্সট পার্ট হচ্ছে কারেন্ট ক্যারিং লুপ অ্যাজ এ ম্যাগনেটিক ডাইপোল। একটা কারেন্ট ক্যারিং লুপকে আমরা ম্যাগনেটিক ডাইপোলের সাথে কম্পেয়ার করতেই পারি। দেখ এখানে আমি একটা লুপ এঁকেছি, এই লুপটাতে মনে কর কারেন্ট এই দিকে ফ্লো করছে, এই যে আমি অ্যারো সাইন দিয়ে কারেন্টের ডাইরেকশন দেখালাম। ঠিক আছে, এই লুপটাতে কি হচ্ছে, কারেন্ট এই ডাইরেকশনে ফ্লো করছে। কত কারেন্ট ফ্লো করছে, সাপোজ আই কারেন্ট ফ্লো করছে। ঠিক আছে, এবং এটা যে ম্যাগনেটিক ফিল্ডে আছে, সেই ম্যাগনেটিক ফিল্ড আমি ওটাকে বি ভেক্টর দিয়ে ডিনোট করছি। বুঝতে পারলি? এবং এবং এই যে লুপটা, সেই লুপটার ক্ষেত্রফলটাকে, এরিয়াটাকে আমি এ দ্বারা ডিনোট করছি। একটু লিখে নি কি কি করলাম। আইটাকে বললাম কারেন্ট থ্রু দ্য লুপ, কারেন্ট থ্রু দ্য লুপ। বি অলরেডি নো, ম্যাগনেটিক ফিল্ড। অ্যান্ড আই কি, এরিয়া অফ দ্য লুপ, এরিয়া অফ দ্য লুপ। এবার এই লুপটা আমি এখানে সার্কুলার নিয়েছি, সার্কুলার না হয়ে রেক্ট্যাঙ্গুলার হতে পারে, যে কোনো শেপের হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে, স্কোয়ার শেপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। মোট কথা এরিয়া না থাকলে হবে। তো দেখ আমরা আগের ক্লাসে ইলেকট্রোম্যাগনেটিজমে পড়েছিলাম, ম্যাগনেটিজমের কথা বলছি না আমি, ইলেকট্রোম্যাগনেটিজম যখন তড়িৎচুম্বকত্ব পড়িয়েছি, তখন আমরা পড়েছিলাম যে টর্ক টাউ ইজ ইকুয়াল টু বি আই এ সাইন থিটা, মনে পড়ছে? গ্যালভোমিটারও করে দিয়েছিলাম এই ফর্মুলা দিয়ে আমরা, টাউ ইকুয়াল টু বি আই এ সাইন থিটা। আর ভেক্টর ফর্মে যদি লিখতাম, তাহলে এইভাবে লিখেছিলাম, টাউ ভেক্টর ইকুয়াল টু আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এইভাবে ভেক্টর ফর্মে লেখা হয়েছিল। ঠিক আছে, টাউ ভেক্টর ইকুয়াল টু আই এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এবার এইখানে এসে আমরা কি পড়লাম, আমরা এই চ্যাপ্টারে এসে কি পড়লাম, যে একটা ম্যাগনেটের জন্য, যার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট হচ্ছে এম, তার জন্য টর্কের রাশিমালা হচ্ছে এম ক্রস বি। এটাই বললাম তো, এটা বললাম। এবার দেখ তুই দুটোকে যদি কম্পেয়ার করিস, দেখ দেখতে কেমন লাগছে, পুরোপুরি সেম। কম্পারিজন কর, পুরোপুরি সেম, শুধুমাত্র এম এর জায়গাতে আই এ, শুধুমাত্র এম এর জায়গাতে আই এ। আর আমি সলিনয়েড পড়াতে গিয়ে বা এরকম সার্কুলার লুপ পড়াতে গিয়ে তখনও বলেছিলাম যে একটা ওয়্যার, সার্কুলার ওয়্যার, যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, সেটা একটা বার ম্যাগনেটের মতো কাজ করে, বা একটা সলিনয়েড একটা বার ম্যাগনেটের মতো কাজ করে বলেছিলাম। তো দেখ এখানে তার মানে তুই কম্পারিজন করে বলতেই পারিস যে এম যেটা অ্যাকচুয়ালি, এম ম্যাগনেটিক মোমেন্ট, সেটাকে তুই আই এ বলতে পারিস। ম্যাগনেটিক মোমেন্ট সেটাকে তুই আই এর সাথে কম্পেয়ার করতেই পারিস, ম্যাগনেটিক মোমেন্টকে আই এর সাথে তুই কম্পেয়ার করতেই পারিস। তার মানে একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্টকে আমরা শুধু এম লিখবো, কিন্তু একটা সার্কুলার লুপের ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট যদি আমাকে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে সেটাকে আই এ লিখবো। বুঝতে পেরে গেছিস তো, সেটাকে কি লিখবো, আই এ লিখবো। ওকে, এবার বিষয়টা হলো, এই যে আমি এখানে প্রথম লুপটা দেখিয়েছি, এই প্রথম লুপটাতে কারেন্ট ফ্লো করছে। কারেন্ট ফ্লো করার জন্য এই লুপটা একটা বার ম্যাগনেটের মতো কাজ করবে, এবং এই বার ম্যাগনেটটার একটা নর্থ পোল একটা সাউথ পোল থাকবে। তো কোন দিকটা নর্থ পোল হবে, কোন দিকটা সাউথ পোল হবে? দেখ এই যে তুই লুপটা দেখতে পাচ্ছিস, এই লুপটার একটা ওপরের দিক মানে আমার দিক বা তোর দিক হতে পারে, আর একটা নিচের দিক, স্ক্রিন থেকে নিচের দিক একদম। ঠিক আছে, আমি যদি এইভাবে আঁকার চেষ্টা করি, তাহলে একটা হচ্ছে ভেতরের দিক আর একটা হচ্ছে বাইরের দিক। দেখ মোটামুটি বুঝতে পারছিস কিনা, এটাকে বাইরের দিক বলছি বা আমার দিক বলছি, আর এটা হচ্ছে ভেতরের দিক, ক্রস দিয়ে দিলাম, এটা ভেতরের দিক। ঠিক আছে, তো এই লুপটার একটা বাইরের দিক একটা নিচের দিক। এবার কোন দিকটা নর্থ পোল কোন দিকটা সাউথ পোল সেটা বোঝার জন্য খুব সিম্পলিফাই করে বলেছিলাম আমি, যে এন আর এস ফিট করে দেবো। এখানে এন লিখতে পারছি না এস লিখতে পারছি, কারেন্টের ডাইরেকশন মিলানোর জন্য। দেখ আমি প্রথমে এস লিখি এইভাবে,
এস এর চিহ্ন দিয়ে দেখ মিলে যাচ্ছে, এসে যদি এইভাবে তীর চিহ্ন দিই, দেখ তীর চিহ্ন এই ওরিয়েন্টেশনের সাথে ম্যাচ করে যাচ্ছে। তার মানে এটা সাউথ পোল, মানে উপর থেকে দেখলে সাউথ পোল হবে। ঠিক আছে, এবার বলবি এন যদি বসিয়ে দেখি, এই দেখ এন বসিয়ে দেখ, এইভাবে এইভাবে ঘুরিয়ে দে, হবে না, হচ্ছে কি উল্টো ডাইরেকশন হয়ে যাচ্ছে। তার মানে এন ফিট করা যাচ্ছে না। তাহলে যেহেতু এখানে এস লেটারটাকে ফিট করা যাচ্ছে, তাই তুই বলতে পারিস যেদিক থেকে আমি ফিট করতে পারলাম সেই ডাইরেকশনটা সাউথ পোল ক্রিয়েট করছে। এবার যে পেছন থেকে দেখবে, যে এই ক্রস ডাইরেকশন থেকে দেখবে, পেছন থেকে যে দেখবে, তার দেখতে কেমন লাগবে? তার দেখতে এই নিচেরটার মতো লাগবে, উল্টো দিকে কারেন্ট যাচ্ছে ওর মনে হবে। তাই তো, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তার মনে হবে নিচের দিকে কারেন্ট যাচ্ছে, এইভাবে কারেন্ট যাচ্ছে। এবার এ যদি এখানে এন বা এস লিটারকে ফিট করতে যায়, তাহলে দেখবি সে এখানে এনটাকে বসাতে পারবে ভালো করে, এনটাকে বসাতে পারবে। তাহলে এইভাবে দেখে আমরা ডিসাইড করে নিতে পারবো যে কোন দিকে নর্থ পোল তৈরি হবে, কোন দিকে সাউথ পোল তৈরি হবে। বোঝা গেল? মোট কথা তুই দেখবি কারেন্ট কোন দিকে ঘুরছে, কারেন্টের ডাইরেকশন কোন দিকে হচ্ছে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ, এবং সেই অনুযায়ী তুই এন নাকি এস লিখতে পারছিস। বোঝা গেল? যেটা তুই বসাতে পারবি সেটাই হয়ে গেল পোল। সহজ না? এটা ছিল কারেন্ট ক্যারিং লুপ। তাহলে কারেন্ট ক্যারিং লুপের ক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা নতুন জিনিস জানতে পারলাম, যে একটা কারেন্ট ক্যারিং লুপ একটা ম্যাগনেট এর মতো কাজ করতে পারে, একটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের মতো ওয়ার্ক করতে পারে। এবং বার ম্যাগনেটের ক্ষেত্রে ডাইপোল মোমেন্টকে আমরা এম দিয়ে ডিনোট করতাম। তো এখানে সার্কুলার লুপের ক্ষেত্রে আমরা কি করবো, ম্যাগনেটিক মোমেন্টকে কিভাবে ডিনোট করব? আই এ লিখে ডিনোট করব, যেখানে আই কারেন্ট ফ্লোয়িং থ্রু দা কয়েল অর থ্রু দা লুপ, আর এ ইজ দা এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে এরিয়া। তো ব্যাস এইটুকু। আর যদি যদি এখানে একটা লুপের জায়গায় অনেকগুলো লুপ চলে আসে, পাক সংখ্যা চলে আসে, তাহলে এন, এন ধরে নে নাম্বার অফ টার্নস চলে আসলো, অনেকগুলো পাক আছে, তাহলে এনটা মাল্টিপ্লাই হয়ে যাবে, আর কিছুই না। এন, এনটাকে ধরে নে নাম্বার অফ টার্নস। তাহলে সেক্ষেত্রে তুই টাউকে কি বলবি? টাউকে বলবি এন আই এ ক্রস বি, এটাই বলবি তো। মানে এমটাকে কি বলবি, ম্যাগনেটিক মোমেন্টটাকে কি বলবি? ম্যাগনেটিক মোমেন্টটাকে বলবি তুই এন আই এ। বোঝা গেছে? ব্যাস, এইটুকুই জানার ছিল এখানে। এখানে এইটুকুই জানার ছিল, কারেন্ট ক্যারিং লুপটাই জানার ছিল। হয়েছে? ওকে, এবার চল নেক্সট পার্ট। বল এতদূর পর্যন্ত সমস্যা আছে কিনা একটু রেসপন্স করে দে, তারপরে বাকিটা দিয়ে যাচ্ছি। ঠিক আছে। ওকে, আচ্ছা এবার দেখ যে পার্টটা আছে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ এ রিভলভিং ইলেকট্রন ইন অ্যান অ্যাটম, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট তো ফাইন্ড আউট করছি, বাট কার জন্য? একটা ইলেকট্রনের জন্য, অ্যাটমের মধ্যে। কেমিস্ট্রিতে ঢুকে যাচ্ছে কিন্তু দেখ, একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন রিভলভ করে, অবশ্যই রিভলভ করে, বিভিন্ন সেলে রিভলভ করছে, কক্ষপথগুলোতে রিভলভ করছে। তো একটা ইলেকট্রন যে রিভলভ করছে, ও তো সার্কুলার পাথে রিভলভ করছে না। অত জটিলতায় যাস না যে উপবৃত্তাকার বা হ্যান ত্যান সমারফিল্ড, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, ওগুলোতে পড়ে যাচ্ছে, ওগুলোতে যাচ্ছি না। মোটামুটি রাফলি আমরা এইটুকু জানি তো, সার্কুলার পাথে রোটেট করছে অ্যাকর্ডিং টু বোর পস্টুলে, বোরের থিওরেম অনুযায়ী। ওকে, তাহলে সেই ক্ষেত্রে যখন সার্কুলার পাথে লুপ করবে, তাহলে সেটাকে কিন্তু আমরা একটা সার্কুলার ওয়্যারের মতো কনসিডার করতেই পারি। এখন তুই বলবি ওখানে তো ওয়্যার নেই, ওখানে জাস্ট একটা ইলেকট্রন রোটেট করছে। দেখ, একটা ওয়্যারের মধ্যে দিয়ে কি ফ্লো করতো? চার্জ ফ্লো করতো না? আর চার্জ ফ্লো করার জন্য তো কারেন্টটাকে পাওয়া যাচ্ছিল। ওয়্যার তো জাস্ট একটা মাধ্যম যার মধ্যে দিয়ে চার্জটা ফ্লো করতে পারছে। তো একটা ওয়্যারের মধ্যে দিয়ে চার্জ ফ্লো করছিল এবং চার্জের ফ্লোর জন্য কারেন্ট পাওয়া যাচ্ছিল। সিমিলারলি একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন ফ্লো করে, তাহলে ইলেকট্রন ফ্লো করার জন্য আমি কারেন্ট পাবো, পাবো তো। ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রন যে ডাইরেকশনে ফ্লো করবে, তার উল্টো ডাইরেকশনটাকে আমরা কারেন্টের ডাইরেকশন ধরবো, বিকজ কারেন্টের ডাইরেকশন মানে পজিটিভ, পজিটিভ চার্জের ডাইরেকশন। তাহলে ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, ইলেকট্রন যে ডাইরেকশনে রোটেট করবে, তার উল্টো ডাইরেকশনটাকে আমরা কি ধরবো? কারেন্টের ডাইরেকশন ধরবো। তো যখন কারেন্ট চলে এসেছে, একটা বৃত্তাকার লুপের মতো কাজ করছে, সার্কুলার লুপের মতো কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রেও ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাবে, তাই না? এই বিষয়টাকে এখানে ঢোকাতে হবে। চল তাহলে শুরু করি। আচ্ছা, একটা এখানে কি বলেছে একটু পড়ে নি তো। সার্কুলার মোশন অফ অ্যান ইলেকট্রন অ্যারাউন্ড দ্য পজিটিভলি চার্জ নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম ক্যান বি ট্রিটেড অ্যাজ এ কারেন্ট ক্যারিং লুপ প্রডিউসিং দ্য ম্যাগনেটিক ফিল্ড, হেন্স ইট বিহেভস লাইক এ ম্যাগনেটিক ডাইপোল। ওই কথাটাই বললো যেটা আমি বললাম। ঠিক আছে, তো তুই কনসিডার করে নে, ভেবে নে যে একটা, 1 মিনিট, একটা ইলেকট্রন আছে যার মাস হচ্ছে এম ই, বা শুধু এমও বললে চলবে, সাফিক্সে ই দিয়েছে, এম ই, অ্যান্ড তার চার্জ হচ্ছে -E। তাহলে একটা ইলেকট্রন যে রোটেট করছে, একটা ইলেকট্রন নিয়ে কাজ করছে যে রোটেট করছে, যার মাস এম এবং চার্জ হচ্ছে -E, রিভলভিং উইথ স্পিড ভি, যে সেলে রিভলভ করছে, সেই সেই রিভলভিং যে ভেলোসিটিটা, স্পিডটা, সেটা হচ্ছে ভি। এবং যে সার্কুলার পাথে রোটেট করছে তার রেডিয়াসটা হচ্ছে আর। এতটুকু আমি ধরে নিচ্ছি। চল, এই হচ্ছে একটা ইলেকট্রন, এই হচ্ছে একটা ইলেকট্রন,
সে কি করছে, রিভলভ করছে এইভাবে। এটা ইলেকট্রনের ডাইরেকশন, কারেন্টের ডাইরেকশন দেখাইনি আমি। ইলেকট্রন এই ডাইরেকশনে ফ্লো করছে। কোন একটা পার্টিকুলার পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ভি, ট্যানজেন্ট ট্যানজেন্ট বরাবর হয়ে থাকে। ওকে। আচ্ছা, যখন এইভাবে রিভলভ করবে তখন তুই জানিস যে সার্কুলার পাথে রিভলভ করা মানেই ম্যাগনেটিক মোমেন্ট, কি বললাম, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটাকে আমি এম বলছি, সেই এমটাকে আমি কি লিখতে পারি, আই ইন্টু এ লিখতে পারি। কি লিখতে পারি, আই ইন্টু এ লিখতে পারি। ওকে। এবার বিষয় হলো, এটা নয় আমি লিখে দিতে পারবো যে এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার, বিকজ আর ইজ দ্য রেডিয়াস। কিন্তু আই কি হবে, আই তো জানি না, জাস্ট একটাই জিনিস আমি জানি যে ই হচ্ছে চার্জ। তাহলে আইটাকে এখন আমাকে রিপ্লেস করতে হবে। আচ্ছা, তোদের মনে আছে তো যে কারেন্ট আই মানে হচ্ছে চার্জ ওভার টাইম, মনে আছে? ওকে। এখান থেকে হয়ে যাবে চার্জ মানে এখানে কি আছে, ই আছে, তাহলে ই ওভার টি। মাইনাস কোথায় গেল, কনসিডার করছি না, ডাইরেকশনের ব্যাপার আসলে মাইনাস নিয়ে নেবো। আপাতত ক্যালকুলেশন করছি ভ্যালু নিয়ে। তাহলে আই এর পরিবর্তে আমি এরকম লিখতে পারি, আই এর পরিবর্তে চার্জ ই বাই টাইম। এবং টাইমটাকে আমি কি লিখেছি বলতো, টাইম পিরিয়ড লিখেছি। মানে পুরো একটা সার্কুলার পাথ রোটেট করতে, ওই সার্কুলার সেলটাকে রোটেট করার জন্য যে টাইমটা লেগেছে, টাইম পিরিয়ড, পর্যায়কাল, তো সেই টাইম পিরিয়ড টিটাকে আমি নিয়ে নিলাম। ঠিক আছে। ওকে। নেক্সট তুই এরকম লিখতে পারিস যে টাইম পিরিয়ড টি, এটা যদি বের করতে হয় তুই কি করবি বলতো, ডিস্টেন্স বাই স্পিড। সময় কি করে বের করতে হয়, দূরত্ব বাই দ্রুতি, স্পিড, তাই না, বেগ। তো সেটাই করলাম, দূরত্ব এখানে কত, এক পাক ঘোরার জন্য সার্কামফারেন্স যাবে, মানে 2 পাই আর। আর দ্রুতি কত, ভি। সেই জন্য আমি কি করেছি, 2 পাই আর বাই ভি করেছি। তো টি এর জায়গাতে যদি আমি 2 পাই আর বাই ভি লিখে দিই, তাহলে দেখতে কিন্তু এরকম লাগবে, দেখতে এরকম লাগবে, তাই তো? ব্যাস, একটু ক্যালকুলেশন কর। দেখ, এটা হচ্ছে 1/2 ই ভি আর, মানে এম ইকুয়াল টু বেরালো 1/2 ই ভি আর। এম ইকুয়াল টু কি বেরালো, 1/2 ইভি আর। মনে থাকবে? এটা হলো একটা ইলেকট্রনের জন্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এর রাশিমালা। হ্যাঁ, একে আরো আরো আমরা একে জেনারেলাইজ করব, এর ফর্মুলা আরো যাবো আমরা, ধীরে ধীরে আসছি। আচ্ছা দেখ, এখানে যদি আমি মাসটাকে ঢুকিয়ে নিই তাহলে কি হবে, মনে কর, মনে কর আমি এরকম করলাম, E/2m ইন্টু এম ভি আর। দেখ তো কোনো পরিবর্তন হয়েছে কি, আমি এরকম ভাবে লিখতে পারি না? একটা এম দিয়ে ডিভাইড করলাম, একটা এম দিয়ে গুণ করলাম, করতেই পারি। এটাকে দেখ এরকম লেখা যায়, E/2m ইন্টু এল। এখন বলবি এলটা কি জিনিস, এলটা হচ্ছে, এলটা হচ্ছে এম ভি আর, এম ভি আর, কৌণিক ভরবেগ, অ্যাঙ্গুলার মোমেন্টাম। কি এটা, কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, এমভিআর এর রাশিমালা। কোথা থেকে কোথায় কি সব ঢুকিয়ে দেবো দেখিস, অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, লিখতেই পারি আমি এমভিআর কে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি এখন আমার ফর্মুলা কি দাঁড়ালো, এখানে তো জায়গা নেই। ওকে। তাহলে অ্যাকচুয়াল ব্যাপারটা কি দাঁড়ালো আমার এখন, দেখ এরকম দাঁড়ালো যে এম মানেই হচ্ছে E/2m ইন্টু এল। এবার যদি আমি ভেক্টর ফর্মে বলতাম না, তাহলে এখানে ভেক্টর সাইন দিতাম, এল এর মাথায় ভেক্টর সাইন দিতাম, আর ই এর জায়গাতে মাইনাস ই বসাতাম। কারণ যখন আমি ডাইরেকশন কনসিডার করছি, তো চার্জের নেগেটিভ চার্জটাকে তো আমাকে নিতে হবে। ঠিক আছে। তো এইটা নিয়ে আমি কাজ করছি, E = -E/2m ইন্টু এল। হয়েছে। এবার এই যে এম বাই এল, এই যে রাশিটা, এটাকে তুই E/2m ও বলতে পারিস। দেখ, এটা একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি। ই মানে কি, ই মানে কি, ই মানে তুই ইলেকট্রনের চার্জ জানিস তো, 1.6 × 10⁻⁹ কুলম। অ্যান্ড এম মানে কি, এম মানে হচ্ছে মাস অফ ইলেকট্রন, 9.11 × 10⁻31 কেজি, জানি। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করা যায়, এখানে একটা ভ্যালু পাওয়া যাবে। ঠিক আছে, কি পাওয়া যাবে, এখানে একটা ভ্যালু পাওয়া যাবে। এবং এই ভ্যালুটার মান হবে 8.8 ইন্টু 10⁻10 কুলম্ব পার কেজি। ভালো করে জিনিসটা দেখ, ইউনিট কোথা থেকে আসলো সেটাও বলবো। কি কি পেলাম একটু দেখে নে।
কনস্ট্যান্টের ভ্যালুটা যদি ক্যালকুলেট করা যায় কত আসবে? 8.8 10 পাওয়ার 10 কুলম্ব পার কেজি। এর নাম হচ্ছে জাইরোম্যাগনেটিক রেশিও। কি নাম এর নাম? জাইরোম্যাগনেটিক জাইরোম্যাগনেটিক রেশিও। ঠিক আছে, একটা কনস্ট্যান্ট টার্ম পাওয়া গেল। কনস্ট্যান্ট টার্মটা জাইরোম্যাগনেটিক রেশিওটা অ্যাকচুয়ালি ডেফিনেশন দিতে গেলে কি দেবো? যে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে। আচ্ছা, এখানে আবার লেখা আছে দ্য রেশিও, আচ্ছা ডেফিনেশনটা দেওয়া আছে। ঠিক আছে, ভ্যালুটা হচ্ছে 8.8 × 10 পাওয়ার 10 কুলম্ব পার কেজি। বিষয় হলো যে কুলম্ব পার কেজি হলো কি করে বুঝলাম? কুলম্ব পার কেজি হলো কি করে বুঝলাম? এই দেখ, এই রাশিটার দিকে তাকা, এই রাশিটার দিকে তাকা। M/L মানেই হচ্ছে E/2m। ই মানে চার্জ, চার্জের ইউনিট কি? কুলম্ব। আর নিচে মাস, মাসের ইউনিট কি? কেজি। সেই জন্য এসছে এখানে কুলম্ব পার কেজি। খুব কঠিন? খুব কঠিন নয়, কুলম্ব পার কেজি। হয়েছে? এতদূর পর্যন্ত হয়েছে। আচ্ছা, আরেকটু এই বিষয়টাকে এগিয়ে দিই। এবার m = E/2m × L। এবার একটু বোর পস্টুলেটে চলে যা। অ্যাকর্ডিং টু বোর পস্টুলেট, বোরের 3টে স্বীকার্য পড়েছি কেমিস্ট্রিতে, ফিজিক্সেও পড়েছি, পরমাণু চ্যাপ্টারে গিয়ে, অ্যাটম চ্যাপ্টারে গিয়ে। তো সেখানে বোরের স্বীকার্যতে কি বলা ছিল? বোরের স্বীকার্যতে বলা ছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, এটা যে কোনো মানের হতে পারে না, এটা হবে NH/2 পাই, H/2 পাই এর সরল গুণিতক, তাই না? ওকে। তো এখানে আমি এল এর পরিবর্তে যদি এই ভ্যালুটাকে বসিয়ে দিই E/2m × NH/2 পাই, লিখতেই পারি, ইলেকট্রনের সেলে যেহেতু আছে আমি। আচ্ছা, N × EH/4 পাই m। খেয়াল করে দেখ, এই রাশিগুলোও কনস্ট্যান্ট, এরাও কনস্ট্যান্ট, শুধুমাত্র এন কে বাদ দিয়ে। কারণ এন, এটা ডিপেন্ড করবে ফার্স্ট সেল হতে গেলে এন এর মান 1, সেকেন্ড সেলের জন্য এন এর মান 2, থার্ড 3, এইভাবে চলবে, কে এল এম এন যে কক্ষপথগুলো ছিল। তো আমি শুধুমাত্র ফার্স্ট সেলের জন্য করছি। ফার্স্ট সেলের জন্য n = কি হবে? 1 হবে। তাহলে সেই ক্ষেত্রে ম্যাগনেটিক মোমেন্ট, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ফর অ্যান ইলেকট্রন রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম, সেই ক্ষেত্রে আমি লিখতে পারি EH/4 পাই m। পারি না? ব্যাস, এবার এখানে যদি ভ্যালুগুলোকে বসাস আর ভ্যালুগুলো বসিয়ে যদি ক্যালকুলেট করিস, তাহলে এর একটা মান আসবে। সেই মানটা আসবে 9.27 × 10⁻24। কি আসবে? 9.27 × 10⁻24। ইউনিট হবে জুল পার টেসলা। এ আবার কোথা থেকে চলে আসলো জুল পার টেসলা? বলছি, ধীরে ধীরে বলছি। আপাতত এইটুকু বুঝতে পারলি যে আমি নতুন আরেকটা কোয়ান্টিটি পেলাম, আরেকটা কনস্ট্যান্ট পেলাম, কোয়ান্টিটি নয়, আরেকটা কনস্ট্যান্ট পেলাম, যার ম্যাগনিটিউড হচ্ছে 9.27 × 10⁻24 জুল পার টেসলা। ঠিক আছে। কার জন্য পেলাম? ফার্স্ট সেলের জন্য আমি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পেলাম। এই এই কনস্ট্যান্টটাকে বলা হয় বোর ম্যাগনেটন। কি বলা হয়? বোর ম্যাগনেটন। এটা হলো বোর ম্যাগনেটনের ভ্যালু। কনস্ট্যান্ট মুখস্থ করতে হবে? দরকার পড়ে না, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তবে জেনে রাখতে পারিস, ইন ফিউচার কাজে তো লাগবে। ওকে। বোর ম্যাগনেটন বিষয়টা বুঝতে পারি। 9.24 × 10⁻27, সরি 9.27 × 10⁻24 জুল পার টেসলা। এটা হচ্ছে বোর ম্যাগনেটন। আরেকটা পড়লাম আমরা জাইরোম্যাগনেটিক রেশিও, রেশিওন লিখে দিয়েছি। জাইরোম্যাগনেটিক রেশিও, জাইরোম্যাগনেটিক রেশিও হচ্ছে 8.8 × 10⁻10 কুলম্ব পার কেজি। মনে থাকবে? মনে থাকবে। আচ্ছা, এবার যে ইউনিটটা বললাম আমি এখানে জুল পার টেসলা, এই ইউনিটটা অ্যাকচুয়ালি আসলো কোথা থেকে? তাহলে ইউনিটটাকে একটু ক্লিয়ার করে দিই। শোন, প্রথম থেকেই বলি, ইউনিটটাকে একটু ক্লিয়ার করে দিই। এইখানে চলাই, এই যে রাশিটা, কি দেখতে পাচ্ছিস? টর্ক টাউ = m×b। টর্কের ইউনিট কি বল? টর্কের ইউনিট কি? একটু আগেই বললাম, টর্ক, ওয়ার্ক, এনার্জি, এরা সব সেম টাইপ কোয়ান্টিটি। নিউমেরিক্যাল, সরি নিউমেরিক্যাল বলছি, ইউনিট এবং ডাইমেনশনের দিক থেকে এরা সেম হয়ে থাকে। তাহলে টর্কের ইউনিট জুল হয়ে গেল। আচ্ছা, টর্কের ইউনিট হচ্ছে জুল। তুই তো এম এর ইউনিট বের করতে চাইছিস। আর বি, ম্যাগনেটিক ফিল্ড ইউনিট কি ছিল? টেসলা। তাহলে এম এর ইউনিট কি হচ্ছে বল? জুল পার টেসলা। সেই জিনিসটা লিখেছিলাম ওখানে, জুল পার টেসলা। বোঝা গেছে? তাহলে এখান থেকে ইউনিট চলে আসছে, জুল পার টেসলা। ইউনিট অফ m = জুল পার টেসলা। হলো?
এই জুল পার টেসলা আগেও এসেছিল ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ডেফিনেশন যখন আমি দিয়েছিলাম মানে আগের ক্লাসটাতে, তখন বলছিলাম জুল পার টেসলা কেন আসলো পরে আমি ডিফাইন করে দেবো তোদেরকে। এখন ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আরো একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে পোল স্ট্রেংথ এম। মনে পড়ছে? পোল স্ট্রেংথ এম এর ইউনিট বলেছিলাম তোদেরকে। পোল স্ট্রেংথ ইউনিট অফ পোল স্ট্রেংথ কি বলেছিলাম বলতো? অ্যাম্পিয়ার ইন্টু মিটার বলেছিলাম না? অ্যাম্পিয়ার ইন্টু মিটার। কোথা থেকে আসলো? তখনও বলেছিলাম পরে তোদেরকে এক্সপ্লেন করে দেবো। দেখ এটা কোথা থেকে আসলো অ্যাম্পিয়ার ইন্টু মিটার, এইখান থেকে আসলো। এই যে এই জায়গাটাই, এই জায়গাটায় এম ইকুয়াল টু আমি আই এ পড়লাম না? এম ইকুয়াল টু কি পড়েছি? আই এ পড়েছি, ভালো করে শুনবি। এম ইকুয়াল টু আই এ, তো এই জিনিসটাকে এখানে লিখছি, সরি, অ্যাম্পিয়ার ইন্টু মিটার। এম ইকুয়াল টু আমি পড়লাম আই এ। এবার এম এর ইউনিট মানে কার ইউনিট? মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু এরিয়া মানে মিটার স্কোয়ার। বুঝতে পারলি? শুধু এগুলো করার দরকার না, আমি শুধু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে ইউনিটটা আসলো, শুধু দেখে রাখ। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ইউনিট কি হলো? অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। আবার তুই জানিস ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মানেই হচ্ছে পোল স্ট্রেংথ ইন্টু ডিস্টেন্স। পোল স্ট্রেংথ ইন্টু ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? মিটার। তাহলে এরকম ভাবে লিখতে পারিস পোল স্ট্রেংথের ইউনিট ইন্টু মিটার। তাই না? দেখ মিটার মিটার এখানে কেটে যাচ্ছে, তাহলে পোল স্ট্রেংথের ইউনিট কি হয়ে যাচ্ছে? অ্যাম্পিয়ার ইন্টু মিটার। বুঝতে পারলি? বুঝতে পারলি? বোঝানো গেছে? ওকে। আর একটা নতুন পার্টে যাবো। বল এখানে বোর ম্যাগনেটন পর্যন্ত কোনো সমস্যা আছে? না না ঠিক আছে। হুম। এবার নেক্সট পার্ট, বার ম্যাগনেট অ্যাজ অ্যান ইকুইভ্যালেন্ট সলিনয়েড। একটা বার ম্যাগনেট আর একটা সলিনয়েড, দুজনের ইম্পর্টেন্স একই। একটা বার ম্যাগনেটের ক্ষেত্রে যেইভাবে ম্যাগনেটিক ফিল্ড ফিল্ড লাইন্স পাওয়া যেতে পারে, একটা সলিনয়েডের ক্ষেত্রেও সেম ফিল্ড লাইন্স পাওয়া যেতে পারে। ধর এই হচ্ছে বার ম্যাগনেট, সাউথ নর্থ। তো ফিল্ড লাইন্স গুলোকে কি করে দেখাচ্ছিলাম? এইভাবে নর্থ থেকে বেরিয়ে সাউথের দিকে যাচ্ছিল, আর ভেতরে সাউথ থেকে নর্থের দিকে। তাই তো? এইভাবে এইভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোকে ডিনোট করছিলাম। ওকে। এবার এটাই যদি আমি সলিনয়েডের ক্ষেত্রে করতাম, এটা সলিনয়েড, এটা সলিনয়েড যার মধ্যে কারেন্ট যাচ্ছে মনে কর, তাহলে এই সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স এইরকমই হয়েছিল, সেম এরকমই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হয়েছিল। তো সেই জন্য বলা হচ্ছে একটা বার ম্যাগনেট আর একটা সলিনয়েড ইকুইভ্যালেন্ট হয়ে থাকে ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে। ঠিক আছে? এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে, এগুলো তোরা একবার পড়ে নিবি, পড়লেই বুঝিয়ে যাবে, আমাকে এগুলো কিছু বলতে হবে না। আশা করছি বলতে হবে না, কারণ অনেক বিষয় এক্সপ্লেন করা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এবার এবার একটা পার্ট আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট, তোদের এটা বোর্ডে ছিল না, কিন্তু এই জিনিসটা নতুন একদম, শুনে নে। তোদের বোর্ডে এই জিনিসটা ছিল না, সেটা হচ্ছে যে অসিলেশনস অফ ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট, বা তুই বলতে পারিস ম্যাগনেটোমিটার। ঠিক আছে? ম্যাগনেটোমিটারের কনসেপ্ট হচ্ছে অসিলেশনস অফ ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট। একটা ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ড মানে ফ্রিলি যদি আমি ওকে ঝুলিয়ে দিই, মুক্তভাবে যদি ঝুলিয়ে রেখে দিই, এবং তারপরে তারপরে যদি আমি সামান্য টর্ক অ্যাপ্লাই করে ছেড়ে দিই, মানে তার ইকুইলিব্রিয়াম স্টেট থেকে সরিয়ে দিয়ে যদি ছেড়ে দিই, তাহলে ওর মধ্যে একটা অসিলেশন ক্রিয়েট হয়, এবং সেই অসিলেশনটাকে আমরা আম, বলতে পারি যে সেই অসিলেশনটা এসএইচএম মানে সিম্পল হারমোনিক মোশনকে ফলো করে। বুঝতে পারলাম না কিছু? শোন ভালো করে। এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে একটা ম্যাগনেটকে যদি আমি ড্র করতে চাই, ধর আমি একটা ম্যাগনেট ড্র করছি, এই হচ্ছে একটা ম্যাগনেট। এই ম্যাগনেটটা কিভাবে থাকতে চাইবে? ম্যাগনেটটার এন এদিকে থাকতে চাইবে, এস এদিকে থাকতে চাইবে অলওয়েজ, তাই না? কিন্তু আমি কি করলাম? আমি এই ম্যাগনেটটাকে আমি এই ম্যাগনেটটাকে জাস্ট একটুখানি ডিস্টার্ব করে দিলাম, এইরকম করে দিলাম। এনটাকে এখানে নিয়ে চলে গেলাম, এসটাকে এখানে নিয়ে চলে গেলাম। তার মানে কি করলাম? তার অ্যাঙ্গেল সরিয়ে দিয়েছি, থিটা অ্যাঙ্গেলে ডিস্টার্ব করে দিয়েছি। তো থিটা অ্যাঙ্গেলে যখন ডিস্টার্ব করে দিলাম, তার মানে তার উপরে এবার টর্ক কাজ করবে। টর্ক কি করবে দেখ, এর উপরে টর্ক ফোর্স এদিকে অ্যাপ্লাই করবে, এর উপরে ফোর্স এদিকে অ্যাপ্লাই করবে, এবং তার ফলে তার উপরে টর্ক তৈরি হবে এবং একটা রোটেশন তৈরি হবে এইদিকে। এবার যখনই এইদিকে রোটেশন তৈরি হবে, এই এন মেরুটা নিচে আসতে চাইবে, আর এই এস মেরুটা ওপরে উঠে যেতে চাইবে। এনটা নিচে আসতে চাইবে, এসটা ওপরে উঠে যেতে চাইবে, তাই তো? ফলে একটা রোটেশন ক্রিয়েট হবে, এবং গতিশক্তির জন্য থামতে পারবে না, আবার নিচে চলে যাবে। যেই নিচে যাবে ঠিক আবার উল্টো টর্ক কাজ করবে, তখন আবার ওটাকে সামনের দিকে ঘোরাবে। বুঝতে পারছিস? তাহলে একটা ম্যাগনেটকে
জাস্ট তার ইকুইলিব্রিয়াম স্টেট থেকে যদি আমি সরিয়ে ছেড়ে দিই, তাহলে ওর মধ্যে একটা অসিলেশন তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। বিষয় হলো এই অসিলেশনটা কোন ধরনের অসিলেশন। এই অসিলেশনটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন, সেটা আমরা ডিরাইভ করব। এই অসিলেশনটা কেমন অসিলেশন? এটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেশন। কি করে আমরা ডিরাইভ করবো সিম্পল হারমোনিক অসিলেশন? দেখ, মন দিয়ে বুঝ, মন দিয়ে বুঝবি। ধরে নে যে ম্যাগনেট আমি ইউজ করছি তার ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এম। যে ম্যাগনেট আমি ইউজ করলাম তার ম্যাগনেটিক মোমেন্ট কি? এম। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি আছে। হরাইজন্টাল ম্যাগনেটিক প্লেন, হরাইজন্টাল প্লেনে ম্যাগনেটিক ফিল্ড বিটা আছে। ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে, সেন্টার অফ মাসের রেসপেক্টে একে যদি আমি একটু সামান্য ডিস্টার্ব করে দিই, তাহলে এটা অসিলেট করতে শুরু করবে। দ্য বার ম্যাগনেট উইল অসিলেট। দ্য রেস্টোরিং টর্ক ইন দিস কেস উইল বি, এই ক্ষেত্রে রেস্টোরিং টর্ক কি হবে? রেস্টোরিং টর্ক হবে টর্ক টাউ ইকুয়াল টু এম বি সাইন থিটা, তাই না? এখানে এম মানে মাস নয়, কিন্তু এখানে এম মানে ম্যাগনেটিক মোমেন্ট, ডাইপোল মোমেন্ট। তো টর্ক টাউ ইকুয়াল টু কি হবে? এম বি সাইন থিটা। এবার যদি থিটা খুব ক্ষুদ্র হয়, যদি থিটা ভেরি স্মল, ভেরি স্মল মানে লেস দ্যান 4 ডিগ্রি মনে কর, লেস দ্যান 4 ডিগ্রি। সাধারণত ভেরি স্মল বলতে 4 ডিগ্রি থেকে ছোট ধরা হয়। তো লেস দ্যান 4 ডিগ্রি যদি ভেরি স্মল হয়, তাহলে টাউকে আমি এরকম লিখতে পারি এম বি থিটা, তাই না? কারণ থিটা যখন খুব ক্ষুদ্র হয়ে যায় তখন সাইন থিটার ভ্যালু হয়ে যায় থিটা, আর কস থিটার ভ্যালু হয়ে যায় 1। সাইন থিটার ভ্যালু কি হয়ে যায়? থিটা। ট্যান থিটার ভ্যালু কি হয়ে যায়? থিটা। এবং কস থিটার ভ্যালু হয়ে যায় 1। এটা লিখে রাখ যদি না জানিস তো। থিটা ভেরি স্মল, তাহলে সাইন থিটা নিয়ারলি ইকুয়ালস টু থিটা, নিয়ারলি ইকুয়ালস টু ট্যান থিটা, এরা ইকুয়াল হয়ে থাকে ভ্যালুর দিক থেকে। এবং কস থিটাটা হয়ে যায় 1। ওকে, চল তাহলে এই জায়গাটা আমি টাউকে লিখতে পারি এম বি থিটা। ওকে, এবার আমি টাউ এর জায়গায় লিখবো আই ইন্টু আলফা। যদি মোমেন্ট অফ ইনার্সিয়া কনসেপ্ট মনে পড়ে তোদের, টর্ক টাউকে আই ইন্টু আলফা লেখা যায়। টর্ক টাউ মানে কি? ফোর্সের ঘূর্ণন প্রতিরূপ, ফোর্সের ঘূর্ণন প্রতিরূপ, তাই তো? তো ফোর্সের ভূমিকা পালন করছে, তো সেই ক্ষেত্রে আমি টর্ককে লিখতে পারি আই ইন্টু আলফা। ফোর্সে এম ইন্টু এ লিখতে পারি, এখানে আই ইন্টু আলফা লিখতে পারি। আইটা কি বলতো? আইটা হচ্ছে, আইটা মনে আছে? আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া, জড়তা ভ্রামক, বাংলাতে বলতাম আমরা জড়তা ভ্রামক, মোমেন্ট অফ ইনার্সিয়া। না, খুব একটা কাজে লাগবে না এইসব টার্মগুলো, শুধু শুনে রাখ আমি কি করে এটাকে এসএইচএম প্রুভ করছি। শুনে রাখ, আই ইকুয়াল টু কি বললাম? মোমেন্ট অফ ইনার্সিয়া। আলফাটা কি? কৌণিক ত্বরণ, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। আলফা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ইকুয়াল টু কি দাঁড়ালো? এম বি থিটা, ইকুয়াল টু এম বি থিটা। বা আমি এরকমও লিখতে পারি যে আলফা ইকুয়াল টু এম বি বাই আই ইন্টু থিটা। আলফা ইকুয়াল টু লিখতে পারি এম বি বাই আই ইন্টু থিটা। দেখ, এটা দেখতে এরকম লাগছে, আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থিটা, যেখানে ওমেগা স্কোয়ার মানে এম বি বাই আই আমি ধরে নিচ্ছি। তাহলে এই যে ফর্মটা আমি তৈরি করলাম, এই ফর্মটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। সিম্পল হারমোনিক মোশন থাকতে গেলে এই ধরনের ইকুয়েশন আছে। এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স, এখানে আলফা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এটা এসএইচএম ফলো করছে, সিম্পল হারমোনিক মোশন ফলো করছে, সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম ফলো করছে। এবার যদি এসএইচএম ফলো করে, তাহলে খুব ইজি হয়ে যাবে টাইম পিরিয়ড বের করা। এসএইচএম এর ক্ষেত্রে আমরা টাইম পিরিয়ড খুব ইজিলি বের করতে পারি। টাইম পিরিয়ড কি হয়? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড টি, এটাকে আমরা লিখতে পারি 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। ওকে, টাইম পিরিয়ডকে কি লিখতে পারি? টি ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই ওমেগা। এবার বিষয় হলো, তুই এখানে ওমেগা জানিস, বলতো ওমেগাটা কি? এই দেখ এখানে লিখে দিচ্ছি আমি, ওমেগা স্কোয়ার মানে তুই লিখেছিস এম বি বাই আই। এই যে এখানে এম বি বাই আই কে তুই ওমেগা স্কোয়ার ধরেছিস, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হচ্ছে? রুট ওভার এম বি বাই আই, তাই না? ব্যাস, এটাকে এখানে তুলে নিয়ে বসিয়ে দে। টাউ ইকুয়াল টু কি হবে? 2 পাই রুট ওভার আই বাই এম বি। টি ইকুয়াল টু হচ্ছে 2 পাই রুট ওভার আই বাই এম বি। এখানে টি মানে হচ্ছে পর্যায়কাল, টাইম পিরিয়ড। ঠিক আছে, এখানে এটা এটা মানে হচ্ছে পর্যায়কাল, টাইম পিরিয়ড। ওকে, আর টাও মানে ছিল টর্ক। তো এই একটা ফর্মুলা বেরোলো টাইম পিরিয়ডের, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টাইম পিরিয়ডে এই ফর্মুলাটা কাজে লাগবে। এখানে দেখ টাইম পিরিয়ড, মোমেন্ট অফ ইনার্সিয়া আই, ম্যাগনেটিক মোমেন্ট এম,
এবং ম্যাগনেটিক ফিল্ড বি, এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা হয়েছে। ওকে, মনে থাকবে কিনা? আচ্ছা, দেখ কি করে মনে রাখবি তুই। তুই মনে রাখবি যে টাইম পিরিয়ড মানে 2 পাই বাই ওমেগা, প্রত্যেকটা চ্যাপ্টারের টাইম পিরিয়ড মানেই হচ্ছে 2 পাই বাই ওমেগা, যেখানেই আসি না কেন। আলাদা করে শুধু ওমেগাটা তোকে মুখস্থ করতে হবে। এই ক্ষেত্রে ওমেগা মানে হচ্ছে √/mb/i, ওই যে দেখতে পাচ্ছিস, √/mb/i, এটা হচ্ছে ওমেগা। হুম, ব্যাস এটাকে তুলে এনে এখানে বসিয়ে দিচ্ছি আমি। হলো, ব্যাস এইটুকুই আজকের ফর্মুলা, আর বেশি ফর্মুলা নেই, না আর নেই ফর্মুলা, এবার প্রবলেম। জাস্ট এইটুকুই ফর্মুলা। আমি আরেকবার বলে দিচ্ছি শুনে নে। পর্যায়কাল টাইম পিরিয়ড টিতে যে এমটা আছে, ক্যাপিটাল এমটা, সেই ক্যাপিটাল এমটা মাস নয়, ম্যাগনেটিক মোমেন্ট, ভুল যেন না হয়। কখনো কখনো মাস দিয়ে দিবে, আর তুই কি করবি, ওই এম এর জায়গাতে মাস বসিয়ে দিবি, ক্যাপিটাল এম এর জায়গাতে। এটা কিন্তু ভুল হয়ে যাবে। চল, তাহলে এবার প্রবলেমের মধ্যে ঢুকি। প্রথম প্রবলেম, নিট 2013, কোয়েশ্চেনটা পর দেখ কি বলা হয়েছে। আ বার ম্যাগনেট অফ ম্যাগনেটিক মোমেন্ট এম প্লেসড অ্যাট রাইট অ্যাঙ্গেল টু ম্যাগনেটিক ইন্ডাকশন বি। ওকে, তাহলে আমি এটুকু বুঝতে পারলাম যে থিটার মান বলছে 90 ডিগ্রি, তাই না? ম্যাগনেটিক ইন্ডাকশন বি এর সাথে রাইট অ্যাঙ্গেলে আছে, সো থিটা 90 ডিগ্রি। If a force F is experienced by each pole of the magnet, the length of the magnet will be, if a force F is experienced by each pole, তো দেখ এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, আর এইটা হচ্ছে ম্যাগনেট, এটা এন, এটা এস, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। প্রত্যেকটা পোল এফ ফোর্স ফিল করছে, তাহলে এটাও এফ ফোর্স ফিল করছে, এই পোলটা এদিকে এফ ফোর্স ফিল করছে। ওকে, আচ্ছা দেখ, এফ ফোর্স যে ফিল করছে, এই এফটাকে আমি কি লিখতে পারি? যে ফোর্সটা ফিল করছে এফ, সেটাকে আমি লিখতে পারি এম ইন্টু বি। এম মানে কি? এম মানে হচ্ছে পোল স্ট্রেংথ, আর বি মানে কি? বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ইউনিট পোল স্ট্রেংথের জন্য যে ফোর্স অ্যাপ্লাই হয় তাকে আমরা বলি ম্যাগনেটিক ফিল্ড। মনে পড়ছে না? তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে যা, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে কি ছিল? এফ ইকুয়াল টু, এই দেখ, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে ছিল এফ ইকুয়াল টু কিউই। তো কম্পারিজন করে বলে দে, ওখানে চার্জ ছিল কিউ, এখানে পোল স্ট্রেংথ এম, ওখানে তড়িৎ ক্ষেত্র ছিল ই, এখানে চৌম্বক ক্ষেত্র বি। ঠিক আছে, ব্যাস এরকম কম্পারিজন করেও বলা যেতে পারে। তাহলে এফ ইকুয়াল টু এম বি, দেখ এগুলোই আছে সব, এফ ইকুয়াল টু এম বি, এইসব দিয়ে কিছু একটা আছে। কিন্তু আমাকে কি বের করতে বলেছে? ম্যাগনেটের লেন্থ বের করতে বলেছে। তো লেন্থ আমি কোথায় পাবো? ক্যাপিটাল এম ইকুয়াল টু পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ 12, এটাও একটা ফর্মুলা জানি আমি। ম্যাগনেটিক মোমেন্ট ইকুয়াল টু পোল স্ট্রেংথ ইন্টু লেন্থ, আমরা এটাও জানি। তো এখান থেকে স্মল এমটাকে যদি যদি বের করে নিস, পোল স্ট্রেংথ, পাবি কি? ক্যাপিটাল এম বাই 12, তাই না? ব্যাস এই ইকুয়েশনে তুলে এনে বসিয়ে দে। এফ ইজ ইকুয়াল টু এম বাই 12 ইন্টু বি, বা এরকম বলতে পারিস 12 ইকুয়াল টু বিএম বাই এফ। ব্যাস লেন্থ ইকুয়াল টু বেরিয়ে গেল বিএম বাই এফ। বিএম বিএম কই, বিএম বাই এফ, এ নাম্বার অপশন। বোঝা গেছে? ওকে, দুটো ফর্মুলা কাজে লাগালাম এখানে আমরা। নেক্সট, মেন্স 2012, দেখ এই কোশ্চেনটা কি বলা হয়েছে, পড়ে নে, তোরাই পড়ে নে একবার। তাই একটা ম্যাগনেটিক নিডেল আছে, ম্যাগনেটিক নিডেল বলুক, ম্যাগনেটিক বার ম্যাগনেট বলুক, যাই বলুক, ম্যাগনেটিক মোমেন্ট, ডাইপোল মোমেন্ট জানা থাকলেই চলবে। এটাকে সাসপেন্ডেড, ঝোলানো আছে প্যারালাল টু ম্যাগনেটিক ফিল্ড, রিকোয়ার্স √3 জুল অফ ওয়ার্ক টু টার্ন ইট থ্রু 60 ডিগ্রি। তো একটা নিডেল আছে, সেই নিডেলকে 60 ডিগ্রি রোটেট করার জন্য, একটা নিডেলকে 60 ডিগ্রি রোটেট করার জন্য কতটা ওয়ার্ক ডান প্রয়োজন? √3 জুল। আচ্ছা, 60 ডিগ্রি রোটেট করবে বলেছে, কোথা থেকে রোটেট করবে বলেছে? দ্য টর্ক নিডেড টু মেনটেন দ্য নিডেল ইন দিস পজিশন। আচ্ছা, বলে দেয়নি কোথা থেকে রোটেট করবে। তো যখন কোনো কিছু উল্লেখ করে দিবে না, তুই কি করবি বলতো? তুই ওই মিনিমাম যে পোটেনশিয়াল এনার্জি ছিল, মানে ইকুইলিব্রিয়াম স্টেট, মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, সেখান থেকে ধরবি। যদি কিছু উল্লেখ করে না দেয় যে কত অ্যাঙ্গেল থেকে কত অ্যাঙ্গেলে নিয়ে গেল, শুধু বলেছে 60 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে, কোথা থেকে 60 ডিগ্রি ঘুরিয়েছে? 30 থেকে, 20 থেকে, নাকি 0 থেকে? যখন কিছু উল্লেখ করা থাকবে না, তুই কি করবি? 0 থেকে 60 ডিগ্রি ঘুরিয়ে দিবি। হয়েছে? তো ওয়ার্ক ডান দেওয়া আছে, আমি পেয়ে গেছি ওয়ার্ক ডান দেওয়া আছে, রোটেট করা হচ্ছে, তাহলে আমার ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এম বি কস থিটা 2 মাইনাস কস থিটা 1, এই তো ফর্মুলা।
ব্যাস। ডাব্লু দেওয়া আছে √3, এম দ্য টর্ক নিডেড। আচ্ছা, টর্ক বের করতে বলেছে, টাও বের করতে বলেছে, কি করে করা যায় বলতো? টাও বের করতে বলেছে। আচ্ছা, টাও এর ফর্মুলা হচ্ছে এম বি সাইন থিটা। টাও এর ফর্মুলা কি? এম বি সাইন থিটা। হুম। তো এম বি সম্পর্কে কোনো ডেটা কোশ্চেনে দেওয়া নেই, আর এখানে ওয়ার্কের ফর্মুলা তো এম বি আছে, তো এখান থেকে এম বি বের করে নিতে পারবো আমি। এম বি রাখলাম কস 60 ডিগ্রি মাইনাস কস 0 ডিগ্রি। বুঝতে পারছিস? তাহলে এম বি ইকুয়াল টু যদি বের করা যায় মাইনাস √3 ডিভাইডেড বাই cos 60। cos 60-র ভ্যালু কত বলতো? cos 60-র ভ্যালু হচ্ছে 1/2, তার মানে এটা হয়ে যাবে 2√3। এম বি ইকুয়াল টু কত বেরোলো? -2√3। ব্যাস, এখানে এম বিটাকে তুলে নিয়ে এসে বসিয়ে দে। এম বির জায়গায় লিখে দে -2√3 ইন্টু sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির ভ্যালু কত ছিল? √3/2। টু টু কেটে যাচ্ছে, √3 করলে 3 হচ্ছে, 3 জুল। -3 জুল। এখানে ভ্যালু মাইনাস দেওয়া হয়নি, শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়েছে, 3 জুল আনসার। টর্ক কত কাজ করছে? 3 জুল। আশা করছি বোঝা গেছে। এবার নেক্সট প্রবলেম। কোনো জায়গায় যদি সমস্যা হয় আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবি, বলবি আমাকে। এটা পর। শর্ট বার ম্যাগনেট অফ ম্যাগনেটিক মোমেন্ট দেওয়া আছে। ম্যাগনেটিক মোমেন্ট দেওয়া আছে মানে এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে এম এর ভ্যালু, ক্যাপিটাল এম। ইজ প্লেসড ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটা দেওয়া আছে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড মানে বি দেওয়া আছে। দ্য ম্যাগনেট ইজ ইন স্টেবল ইকুইলিব্রিয়াম when the potential energy is। ম্যাগনেট হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, পোটেনশিয়াল এনার্জিটা কত হবে? ম্যাগনেট স্টেবল ইকুইলিব্রিয়ামে আছে, পোটেনশিয়াল এনার্জি কত হবে? দেখ, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা ইউ ইকুয়াল টু -mb কস থিটা। মনে পড়ছে? পোটেনশিয়াল এনার্জি বলতে গেলে আমি কি বলেছিলাম? -mb কস থিটা করতে বলেছিলাম। থিটা কোশ্চেনে কোথাও দেওয়া নেই। থিটা কোশ্চেনে কোথাও দেওয়া আছে? দেওয়া নেই। কিন্তু বলে দিয়েছে স্টেবল ইকুইলিব্রিয়াম। কখন হবে স্টেবল ইকুইলিব্রিয়াম? যখন থিটা 0 ডিগ্রি হবে, মানে থিটা 0 ডিগ্রি দেওয়া আছে। ওকে। এম কত দেওয়া আছে? 0.4। বি দেওয়া আছে 0.16। আর কস 0 ডিগ্রি কত হচ্ছে? এটা 4 × 16 = 64, মানে 0.064 উইথ নেগেটিভ সাইন। দেখ, এখানে দুটো আনসার আছে, কিন্তু একটা নেগেটিভ ছাড়া একটা নেগেটিভ দিয়ে আছে, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। তোর আনসার হবে বি নাম্বার। যেহেতু পোটেনশিয়াল বলেছে, পোটেনশিয়ালের নেগেটিভ ফর্মুলা আছে। এবার নেগেটিভ থেকে যদি অটোমেটিক পজিটিভ হয়ে যায় তখন পজিটিভ নিতে হতো, কিন্তু আমার তো নেগেটিভই থাকছে এখানে। ওকে, সিম্পল ছিল। মেন্স 2011-এর কোশ্চেন এটা। আচ্ছা, নেট। আনস্টেবল ইকুইলিব্রিয়াম বললে কি 180 ডিগ্রি ধরতে হয়? একদম। আনস্টেবল ইকুইলিব্রিয়াম যদি বলে তাহলে 180 ডিগ্রি। কারণ 180 ডিগ্রি থেকে যদি সামান্য ওকে রোটেট করে দেওয়া যায় তাহলে পুরোপুরি ওটা 0 ডিগ্রিতে চলে যাবে। তুই ভালো পয়েন্ট উল্লেখ করেছিস। এটা হলো ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, এটা হলো ম্যাগনেট। এন আর এস এইভাবে থাকতে গেলে স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু যদি এখানে এন থাকে আর এখানে এস থাকে তবেই তো 180 ডিগ্রি হচ্ছে এটা। আর এন কে যদি সামান্য একটু তুই ওপরে উঠিয়ে দিস তাহলে পুরোপুরি ঘুরিয়ে এন কে এখানে নিয়ে চলে আসবে আর এস কে এখানে নিয়ে চলে যাবে। এটাকে বলবো আমরা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এই কোশ্চেনটা পর। 4 করে রাখ, রিপিট হওয়ারও চান্স থাকতে পারে। হুম। একটা বার ম্যাগনেট আছে, ইজ হাং বাই থিন কটন থ্রেড ইন ইউনিফর্ম হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা বার ম্যাগনেটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ইজ ইন ইকুইলিব্রিয়াম স্টেট। ইকুইলিব্রিয়াম স্টেটে আছে মানে থিটা কত? 0 ডিগ্রিতে। ওকে। দ্য এনার্জি রিকোয়ার্ড টু রোটেট ইট বাই 60 ডিগ্রি ইজ ডাব্লু। তো ইকুইলিব্রিয়াম স্টেট মানে 0 ডিগ্রি থেকে শুরু করে 60 ডিগ্রি ঘোরানোর জন্য ওয়ার্ক কত বললো? ডাব্লু বলে দিল।
ওয়ার্ক বলে দিল, এম বি কিছু বলে দিল না। নাও দ্য টর্ক রিকোয়ার্ড টু কিপ দ্য ম্যাগনেট ইন দিস নিউ পজিশন। ইন দিস নিউ পজিশন মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার জন্য টর্ক কতটা কাজ করব, ওই এই জিনিসটাই তো কোথায় করলাম, এই তো এই প্রবলেমটাই তো। এখানে ওয়ার্ক দেওয়া আছে, এমবি তুই বের করে নিলি, আর এই এমবিটাকে তুলে নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিলি, তাই না? তো এটা আমি হোমওয়ার্ক হিসেবে রেখে দিলাম, এটা তোরা নিজেরা করবি। ওকে, করে আমাকে জানাবি। এরা পর দেখি, 250 টার্ন রেক্টেঙ্গুলার কয়েল। রেক্টেঙ্গুলার কয়েল আছে, টার্ন বলে দিয়েছে, তার মানে এন দেওয়া আছে 250, লেন্থ 2.1 সেন্টিমিটার, উইথ 1.25 সেন্টিমিটার। তাহলে এরিয়া পেয়ে যাবো এল ইন্টু বি করে। এরিয়া দিয়ে তো কাজ হচ্ছিল, লেন্থ ব্রেথ দিয়ে আর কি কাজ হচ্ছিল দেখা যাক। ক্যারিজ এ কারেন্ট আই ইকুয়াল টু 85 মাইক্রো অ্যাম্পিয়ার। 85 মাইক্রো অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ারে করে দিলাম। তাহলে সেন্টিমিটার গুলোকে তো মিটার করতে হবে, 2.1 × 10⁻⁻2 মিটার, আর 1.25 × 10⁻⁻2 মিটার। দেখ তোরা আগে পুরো কোশ্চেন পড়বি, পুরো ডেটা লিখে নিবি, তারপরে তোরা ইউনিটে কনভার্সন করতে যাবি, আগেই করবি না যদি প্রয়োজন না পড়ে, ঠিক আছে? সাবজেক্টেড টু এ ম্যাগনেটিক ফিল্ড অফ স্ট্রেংথ, আচ্ছা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে 0.85 টেসলা। ওয়ার্ক ডান ফর রোটেটিং দ্য কয়েল বাই 180 ডিগ্রি এগেনস্ট দ্য টর্ক। ওয়ার্ক ডান বের করতে বলেছে, সো ওয়ার্ক ডান ডাব্লু ইজ ইকুয়াল টু কি হয় বল, এম বি কস থিটা টু, থিটা টুর জায়গায় আমি 180 ডিগ্রি করে দিলাম, মাইনাস কস 0 ডিগ্রি। বুঝতে পারলি? এম, এমটাকে কি করা যায় রে? আচ্ছা এম মানে হচ্ছে NIA, মনে পড়ছে? যখনই কয়েল চলে আসবে তখন কি করব, এম ইকুয়াল টু NIA। বি কস 180 ডিগ্রি -1 মানে এটা -2 আসবে, বাকি ভ্যালু বসা, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। ক্যালকুলেশনটা মুশকিল হবে বুঝলি। 250, আই মানে হচ্ছে 85 × 10⁻⁻6, এ মানে হচ্ছে 2.1 × 1.25 × 10⁻⁻4, আর বি আছে, বি মানে আবার 0.85, যথেষ্ট মুশকিল। এই ক্যালকুলেশন করে তোকে এখন আনসার নিয়ে আসতে হবে, বুঝতে পারছিস কত বড় বড় গুণ হয়ে গেল। কিছু ট্রিক দিয়ে করার চেষ্টা করি দেখি। 25, 85, ঠিক আছে? 2.1কে আমি টুই লিখে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেশন করছি ক্যালকুলেশনের জন্য, তুই চাইলে পুরো ক্যালকুলেশন করে আনসার করতে পারিস, আমি অ্যাপ্রক্সিমেশন করে ধারে কাছে যাওয়ার চেষ্টা করছি। 1.25, 1.25, থাক 1.25কে কিছু করতে পারছি না। আবার একটা 85, এবার কি করেছি, শূন্যগুলোকে নিয়ে নি, এখানে একটা শূন্য, এটাকে 125 করে দেবো, 125 করে দিই। আচ্ছা আরেকবার লিখি না তো সব গুলিয়ে যাবে। 25 × 10, 85, টু 1.25 ইন্টু 85/100 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, তোরা নিজেদের মতো ক্যালকুলেশন করবি, আমি মোটামুটি করে যাওয়ার চেষ্টা করি দেখি। 25, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য চলে যাচ্ছে, এখানেও 100 লিখে দেবো। 125 তো অনেক বড় হয়ে যাবে, আমি এটাকে 1ই বানিয়ে দিই। 1.25কে 1 করে দিচ্ছি। 85, 85, 25×2 = 50। আচ্ছা গুণ কর, কিছু করার নেই, এখানে আমি কোনো ট্রিক পাচ্ছি না। 85, 85কে গুণ করবি, তারপরে 25 গুণ করবি, 2 গুণ করবি, গুণ করে তোরা আনসারটা নিয়ে আসবি। ক্যালকুলেশন অনেক বড় হচ্ছে, আমি ছেড়ে দিচ্ছি তোদের, তোদের উপরই ছেড়ে দিচ্ছি, তোরা এই ক্যালকুলেশনটা করিস, ঠিক আছে? দেখবি আনসার কোনটা আসে। যথেষ্ট বড় ক্যালকুলেশন হচ্ছে, কোনো শর্ট ট্রিক না পাচ্ছি না।
তোরা নিজেরা এটা করবি, একটু লেন্দি হবে, করে আমাকে আনসার কোনটা হচ্ছে আমাকে বলিস। ওকে, আমি ছেড়ে দিচ্ছি ক্যালকুলেশন। পরের কোশ্চেনটা দেখ। হুম, পরের কোশ্চেনটা দেখ, টাইম পিরিয়ড দিয়ে দিয়েছে এবার। এ ভাইব্রেশন ম্যাগনেটোমিটার। ম্যাগনেটোমিটার মানে ওই যে বললাম আমি, টাইম পিরিয়ডের কথা বললাম, অসিলেট করবে, ভাইব্রেট করবে, ম্যাগনেটোমিটারের কনসেপ্ট। প্লেসড ইন এ ম্যাগনেটিক মেরিডিয়ান হ্যাজ এ স্মল বার ম্যাগনেট, দ্য ম্যাগনেট এক্সিকিউটস অসিলেশনস উইথ এ টাইম পিরিয়ড 2 সেকেন্ড। আচ্ছা, অসিলেশনস কত বলেছে, সরি টাইম পিরিয়ড কত বলেছে, 2 সেকেন্ডস। ইন আর্থ হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড অফ 24 মাইক্রো টেসলা। তাহলে আর্থের হরাইজন্টাল ম্যাগনেটিক ফিল্ড আছে 24 মাইক্রো টেসলা, এবং তার জন্য টাইম পিরিয়ড কত পাওয়া যাচ্ছে, টি। তা আমি আগে টাইম পিরিয়ডের ফর্মুলায় যাই। টাইম পিরিয়ডের ফর্মুলা মনে পড়ছে কিনা দেখ। 2 পাই রুট ওভার I/MB, T = 2 পাই রুট ওভার I/MB। ঠিক আছে, এখান থেকে দেখ টাইম পিরিয়ড ডিপেন্ড করে কার উপর, জড়তা ভ্রামক আই এর উপর, মানে মোমেন্ট অফ ইনার্সিয়ার উপর ডিপেন্ড করে। এম ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের উপর ডিপেন্ড করে, এবং চৌম্বক ক্ষেত্র বি এর উপর ডিপেন্ড করছে। এখানে বি দেওয়া আছে। When the horizontal field of 18 microtesla is produced opposite to the Earth's field। আচ্ছা, আর্থ ফিল্ড আগে তো কত ছিল, আগে ছিল 24 মাইক্রোটেসলা। এখন কি করা হচ্ছে, ওর উল্টো দিকে আবার 18 মাইক্রোটেসলা অ্যাপ্লাই করছে। তাহলে যদি উল্টো দিকে অ্যাপ্লাই করে তাহলে চৌম্বক ক্ষেত্র কমে গেল, 24 থেকে 18 মাইনাস করে দেবো। এফেক্টিভ যে ম্যাগনেটিক ফিল্ড সেটা 24 - 18। কারেন্ট ক্যারিং ওয়্যার বাই প্লেসিং এ কারেন্ট ক্যারিং ওয়্যার দ্য নিউ টাইম পিরিয়ড অফ দ্য ম্যাগনেট। তো খেয়াল করে বুঝতেই পারছিস তুই, এখানে শুধুমাত্র ম্যাগনেটিক ফিল্ডকে চেঞ্জ করছে আর কাউকে চেঞ্জ করেনি। তার মানে আমি এরকম বলতে পারি যে টি প্রপোর্শনাল টু 1/√B, আর কারোর উপর ডিপেন্ড করছে না, কারণ বাকি কাউকে চেঞ্জ করেনি। তো যদি T1/T2 লেখা যায়, তাহলে √B2/B1 লিখলে আশা করি ভুল হচ্ছে না, তাই তো? কোশ্চেন অনুযায়ী কোশ্চেন অনুযায়ী T1 মানে হচ্ছে 2 সেকেন্ড, আর T2টা বের করতে হবে। B2 মানে হচ্ছে 24 - 18, উল্টো দিকে অ্যাপ্লাই করেছে, আর আগে 24 ছিল। ব্যাস, ক্যালকুলেশন করে অ্যান্সার হয়ে গেল। 24 - 18, 6/24, 4, 2। T2 = 4 হচ্ছে, T2 হয়ে গেল 4 সেকেন্ড। বোঝা গেছে? দেখ কোশ্চেন বিশাল বড়, কিন্তু কনসেপ্ট ওই ছোট্টখাটো, শুধু টাইম পিরিয়ডের ফর্মুলা জানলেই চলবে, কনসেপ্টের খুব একটা দরকার পড়লো না। হোমওয়ার্ক এটা। এটা হোমওয়ার্ক। সলিনয়েডের টর্ক বের করতে বলেছে, করালাম। এই ধরনের প্রবলেম অনেক করালাম, এটাও হোমওয়ার্ক। ওয়ার্ক ডান বের করা, টর্ক বের করা, এগুলো করালাম ওই একই ফর্মুলা দিয়ে, নিজেরা করবি। এইটা পর, 2বার এসেছে, এটা পর। A bar magnet is oscillating in the Earth's magnetic field, আবার অসিলেট করছে, with a time period t. What happens to its period? Period means time period. টাইম পিরিয়ডের কি হবে এবং মোশনের কি হবে if its mass is quadrupled? quadrupled মানে কি? quadrupled মানে ডাবল, মানে দ্বিগুণ করা। ট্রিপল মানে 3 গুণ করা। কোয়াড্রাপল মানে 4 গুণ করা। কাকে 4 গুণ করলো? কাকে 4 গুণ করলো? মাসকে 4 গুণ করলো। বুঝতে পারলি? একটু অপশন পড়ে দেখ। মোশন রিমেন সিম্পল হারমোনিক উইথ টাইম পিরিয়ড দিস। মোশন রিমেন সিম্পল হারমোনিক, মোশন, প্রত্যেকটাতে মোশন রিমেন সিম্পল হারমোনিক। তো মোশন নিয়ে তো তোর চিন্তা নেই, সিম্পল হারমোনিক মোশন হচ্ছেই। টাইম পিরিয়ডটা চেঞ্জ হতে পারে, টাইম পিরিয়ড নিয়ে আমাকে এখন দেখতে হবে। এবার টাইম পিরিয়ডে তুই যদি যাস, টাইম পিরিয়ড T = 2 পাই রুট ওভার I/MB। বোঝা গেছে? কোয়েশ্চেনে কি বলা হয়েছে, যে এর মাসকে কোয়াড্রাপল করে দিয়েছে, মাস এমটাকে কোয়াড্রাপল করে দিয়েছে, 4 গুণ করে দিয়েছে। তাহলে বাকি কারোর উপর ডিপেন্ড করছে না, টি শুধুমাত্র ডিপেন্ড করছে কার উপর, মাসের উপর ডিপেন্ড করছে। T = 1/√M। বুঝতে পেরেছিস? ঠিক আছে কিনা? ঠিক নেই, এখানে ভুল করেছি আমি। এখানে যে আমি মাস এম নিয়ে নিলাম, এই মাসটা কি, এই এমটা কি মাস? এমটা কি বলতো, এমটা কি? এখানে ফর্মুলাতে যে এমটা আছে সেটা কি? ম্যাগনেটিক মোমেন্ট। হ্যাঁ, ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, তাহলে আমি এখানে ভুল করে দিচ্ছি। এই ভুলটাই তোরা কিন্তু করে দিতে পারিস, খেয়াল রাখতে হবে। তো মাস আমি এখানে কি করে নিয়ে আসবো, মুশকিল হয়ে গেল না? মাস আসবে জড়তা ভ্রামকের মধ্যে।
জড়তা ভ্রামকের মধ্যে আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার, এরকম ধরনের জড়তা ভ্রামকের ফর্মুলা হতো। আর বিভিন্ন অবজেক্ট থাকতে গেলে আর এর জায়গায় বিভিন্ন মান আসতো। তো ইন জেনারেল আমরা কি করতাম, এম কে স্কোয়ার লিখতাম। তো আমি ওখানে এম কে স্কোয়ার লিখে দিলাম। তার মানে তুই বুঝতে পারছিস এবার টাইম পিরিয়ড ডিপেন্ড করছে কার উপর, জাস্ট রুট ওভার স্মল এম এর উপর ডিপেন্ড করছে, যেখানে এম হচ্ছে মাস। মাস কোথায় ঢুকে থাকলো, মোমেন্ট অফ ইনার্সিয়ার মধ্যে মাস ঢুকে থাকলো। হয়েছে। আচ্ছা এবার তুই চেঞ্জ করবি T1/T2, এবার তো সিম্পল হয়ে গেল, √m1/m2। কোশ্চেনে বলেছি কি 4 গুণ করে দেওয়া হয়েছে, তাহলে 1/4 রুট ওভারের মধ্যে হয়ে গেল 1/2। তার মানে T2 ইকুয়াল টু হয়ে গেল 2T1, মানে ডবল হয়ে যাচ্ছে। টাইম পিরিয়ড ডবল, বি নাম্বার অপশন। টাইম পিরিয়ড ডবল হয়ে যাচ্ছে, বি নাম্বার অপশন। বোঝা গেছে? টাইম পিরিয়ডের প্রবলেম কিন্তু খুব সহজ হচ্ছে, শুধু ফর্মুলা জানতে হবে। এটা তোদের জন্য ছাড়লাম। এখানে টাইম পিরিয়ড বের করতে হবে দুটোর, এবং দুটোর মধ্যে কোনটা কম বেশি কম্পারিজন করতে হবে তোকে। আর ডেটা দেওয়া আছে, সাফিসিয়েন্ট ডেটা দেওয়া আছে। A bar magnet of magnetic moment M is placed in the magnetic field of induction B. The torque exerted on it, এটা তোরা বলবি, আমাকে আনসার বল এখনই। M vector plus B vector. এম ক্রস বি, তাই তো? এম ভেক্টর ক্রস বি ভেক্টর। এখানে অ্যাকচুয়ালি অপশন দুটো আছে, এ এবং ডি। ডি নাম্বার অপশনে দেখ মাইনাস করেছে, বি ক্রস এম করেছে, একই তো জিনিস। ক্রস প্রোডাক্ট থেকে উল্টে দিতে গেলে সামনে মাইনাস চলে আসে, তাই না? তাহলে এ আর ডি দুটো অপশনই এখানে সঠিক। এই কোশ্চেনটা মিস্টেক ছিল, এই কোশ্চেনটাতে দুটো অপশনই সঠিক হবে। এটা তোদের কাজ। আজকে হোমওয়ার্ক অনেকগুলো থাকলো, অবশ্যই বাড়িতে করবি এগুলো, কিচ্ছু বাদ দিবি না কিন্তু। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ হচ্ছে এই এই ধরনের কোশ্চেন গুলোর কনসেপ্ট গুলোই তোদের কাজে লাগবে। এর বাইরে আর কোন কনসেপ্ট আছে আর কোন ফর্মুলা আছে, কিছু তো আমি বাদ দিচ্ছি না, সম্পূর্ণ করিয়ে দিচ্ছি। তো যে প্রবলেম গুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো অ্যানালাইজ করেই তোরা ওই ধরনের প্রবলেমের উপর বেস করেই কোশ্চেন হবে, আর কোনো কোশ্চেন এক্সট্রা তৈরি করতে পারবে না। ঠিক আছে, তো সুতরাং যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি ওগুলোকে ছেড়ে দিস না, করবি অবশ্যই। ব্যাস আজকে এতটুকুই। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো আর্থ ম্যাগনেটিজমটাকে, আর তোর ম্যাগনেটিক প্রপার্টিজ আছে কিছুটা, সেটাও চেষ্টা করবো। ওকে, কারো কোনো সমস্যা থাকলে বল, আদারওয়াইজ ক্লাস এন্ড করছি। ঠিক আছে। ঠিক আছে। ওকে, ঠিক আছে।